বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা অভিজ্ঞতা শেয়ার করব। অভিজ্ঞতাটা হলো কুড়িগ্রাম সদর থানায় আমি যখন কর্মরত ছিলাম, এক আমার মোবাইল ডিউটি ছিল ১২ ঘন্টার জন্য। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমি টহলরত অবস্থায় ডিউটি অফিসার আমাকে জানালেন যে, "স্যার, ডিউটি অফিসার একজন এএসআই ছিল। তার একটা অপমৃত্যুর সংবাদ আসছে। হাসপাতাল থেকে চিঠি আসছে, আপনি একটু হাসপাতালে যেতে আপনাকে হাসপাতালে যেতে হবে।" তা আমি বললাম, "ঠিক আছে, তাহলে অ্যা চিঠিটা আমার হোয়াটসঅ্যাপে দেন। আর আমার সঙ্গে ফাইলপত্র সবসময় থাকে। অন্যান্য কাগজপত্র সহ, সাদা কাগজ সহ সবকিছু থাকে আমার সঙ্গে সবসময়। কারণ কখন কোন জায়গায় কি লাগে বলা যায় না।" তো আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে দেখতে পেলাম যে একজন ৬০ থেকে ৭৫ বছর হবে এরকম বয়স্ক বৃদ্ধ পুরুষ লোক আরকি। অ্যা এটা মর্গে ঠিক বলা যাবে না। সিঁড়ির নিচে উচ্চশিউরি অবস্থায় ট্রেচারের মধ্যে মৃত অবস্থায় আছে। আমি যাওয়ার পরে ওখানে অনেক মৃতের আত্মীয়স্বজনকে আ খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম। দেখলাম যে কেউ আসতেছে না, কাছাকাছি আসতেছে না। পরে দেখলাম যে না, ১ জন ২ জন করে আসছে। পরে সবাই আসছে। মৃতের ২-৩ ছেলে, ২ ছেলে আসছে। ২ ছেলে না, সরি, ৩ ছেলে। মৃতের মেয়ে আসছে। তো ওদের কথাবার্তা, ওদের আচরণে আমার কাছে একটু সন্দেহ মনে হলো। তখন আমি বললাম, "আচ্ছা, কিভাবে মারা গেছে? আমাকে একটু বলেন তো।" তা বলল যে, "অ্যা উনি বিকেলে একটা বাজারে গেছিল। বাজার থেকে আসছে। আসার পরে সবাই ফ্যামিলির সবাই ভাত খাইছে। ভাত খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়ে আসছে। তা হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করছে।" তখন আমার সন্দেহ হলো, গরম ভাত খেয়ে অসুস্থ হলো কিভাবে? কয়টার দিকে ভাত খেয়েছে? তখন বলতেছে যে, "না, সন্ধ্যার দিকে তারা ভাতটা খেয়েছে।" এরপরে আমার কাছে অনেক, তাদের এমনিতে ১ম এ আসতে চায়নি। তারপরে ১ জন ২ জন করে আসছে। তারপরে আবার অস্বস্তি মানে ওদের কথাবার্তাগুলো আমার কাছে সন্দেহ মনে হলো। এরপরে যাই হোক, আমি বললাম যে, "ভাত কয়জনে খেয়েছে?" তখন বলল যে, "ওই ভাত তো আমরাও মানে ৩ জন, টোটাল ৩ জন, পরিবারের ৩ জন সদস্য খেয়েছে। তাহলে তো ৩ জন সদস্য খাইলে তাইলে তো ওরাও অসুস্থ হওয়ার কথা। তো ওরা মানে ঠিকমতো কথা বলতে চায় না।" তখন আমার আরো সন্দেহ হলো। আমার কাছে মনে হলো যে কিছু একটা ঘটনা ঘটছে আরকি। পরে আমি যাই হোক, লাশের এদিকে আমি কার্যক্রম শুরু করছি। পোস্টমর্টম, সুরুথাল রিপোর্ট, তারপরে লাশের পরীক্ষা-নিরীক্ষা, ছবি তোলা থেকে শুরু করে সবকিছু আমি কাজ করতেছি। কিন্তু কাজের ফাঁকে আমার মাথার ভিতরে এই চিন্তাগুলা আসতেছিল। এর মধ্যে আমি সিস্টারের সঙ্গে, হাসপাতালের নার্স যারা, তাদের ২-১ জনের সঙ্গে কথা বললাম। তারা বলল যে আরো ২ জন ভর্তি হইছে হাসপাতালে এনার সঙ্গে। অথচ দেখেন, পরিবারের কোনো সদস্য আমার কাছে বিষয়টা স্বীকার করে নাই। আমি তখন নার্সদের কাছ থেকে তথ্য নিয়ে আরো যে ২ জন ভর্তি ছিল, ভর্তি মানে ভর্তি হয়েছে, ওই ২ জনের
কাছে আমি গেলাম এই কার্যক্রম শেষে। গিয়ে জিজ্ঞাসাবাদ করলাম। দেখলাম যে তার মৃতের বড় ছেলে এবং মৃতের স্ত্রী অর্থাৎ ৩ জন ভাত খেয়ে অসুস্থ হয়ে গেছে। এখন এই গরম ভাত খাওয়ার পরে অসুস্থ হয়ে যাবে, এটা একটা সন্দেহের কারণ ছিল। আমি সব বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে আমি ওসি সাহেবের সঙ্গে আলোচনা করলাম। যে, "স্যার এই ঘটনা।" এর মধ্যে আমি ওই যে ২ জন ভর্তি আছে হাসপাতালে ওনাদের বেড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব আমি সংগ্রহ করছি। ওসি স্যারের সঙ্গে কথা বললাম যে, "স্যার এই ঘটনা, এটা নিয়ে সন্দেহ আছে একটু। স্যার লাশটা পোস্টমর্টেম করতে হবে।" আমি যখন স্যারের সঙ্গে ফোনে কথা বললাম, তখন তারা পাশ থেকে শুনলো যে পোস্টমর্টেম করাবে। মানে আমি পোস্টমর্টেম করাবো। তখন তারা কোনোভাবেই পোস্টমর্টেম করতে দিবে না আমাকে। লাশ তারা নিয়ে যাবে যেকোনো মূল্যে হোক। বিভিন্নভাবে বিভিন্ন নেতা, বিভিন্ন তদবির মানে ফোন আসা শুরু হলো আমার কাছে। এবং ওসি সাহেবও বলল যে আমাকেও অনেকে ফোন দিতেছে। তা আমার কাছে তো সন্দেহ আমার তো আছেই। আমি কোনোভাবেই আমি লাশ পোস্টমর্টেম ছাড়া দিব না। এটা আমার ডিসিশন ফাইনাল। আইও হিসাবে আমার এটা ক্ষমতা আমার আছেই। আমার কাছে যদি সন্দেহ মনে হয়, আমি কোনোভাবে লাশ পোস্টমর্টেম ছাড়া দিব না। যাই হোক, তারা অনেক চেষ্টা করলো বিভিন্নভাবে তদবির, বিভিন্নভাবে কথাবার্তা, বিভিন্ন জায়গায় ফোন, আমার কাছে ফোন। আমি ওদেরকে বললাম, "ভাই, আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে, লাশটা পোস্টমর্টেম করাতে হবে ভাই। পরবর্তীতে না হলে দেখা যাবে একটা ঘটনা ঘটলে এই লাশ আবার কবর থেকে উত্তোলন করতে হবে। তোমাদেরই সমস্যা হবে।" আমি ওদেরকে বুঝাইলাম, অনেকভাবে বুঝাইলাম। কিন্তু তারা কোনোভাবে বুঝতে রাজি হচ্ছে না। তারা লাশ নিয়ে যাবেই পোস্টমর্টেম ছাড়া। পরবর্তীতে আমি তো নাছোড়বান্দা, আমি পোস্টমর্টেম ছাড়া লাশ দিব না। এরপরে আমি যাই হোক আম স্যারদের সঙ্গে কথা বলে লাশ পোস্টমর্টেমের ব্যবস্থা করলাম। পোস্টমর্টেম হয়ে গেল। পোস্টমর্টেম দ্রুত শেষ করছি আমি কার্যক্রমগুলা যাতে লাশটা তাড়াতাড়ি তারা নিতে পারে। যেহেতু তারা খুব মানে পোস্টমর্টেম করতেই দিবে না আমাকে। আমি কার্যক্রমগুলা খুব দ্রুতই করলাম। পোস্টমর্টেম হলো, পোস্টমর্টেম হওয়ার পরে মৃতদেহ তারা নিয়ে গেল। অবশ্যই এটা ইউডি মামলা হয়েছে প্রাথমিক অবস্থায়। অপমৃত্যু মামলা হয়েছে। ওরা কেউ কোনো মামলা বা আমি তাদেরকে বললাম, "আপনারা আপনাদের কোনো মামলা-টামলা করবেন কিনা?" তারা কিন্তু মামলাও করবে না। এই ধরনের তাদের বক্তব্য। পরে যাই হোক ইউডি মামলা একটা নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে অ আমি মোটামুটি বিষয়টা আমার কাছে খুবই সন্দেহ মনে ছিল এবং এই সন্দেহের কারণে আমি পোস্টমর্টেম করলাম এবং মানে নিজেই অ্যা উম গুরুতরভাবে মানে খুব এ এটা তদন্ত শুরু করলাম আরকি। আমি পরের দিন ঐদিন তো রাত হয়ে গেছে। পরের দিন আবার আমি বাড়িতে গেলাম ওদের। বাড়িতে গিয়ে মৃতদেহ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলাম। সবাই ওই একই কথা বলল। বাড়িতে গরম ভাত খাইছে সন্ধ্যার দিকে। কচুর বই এবং আমার মনে আছে কচুর বই আর মাছের তরকারি দিয়ে তারা ভাত খেয়েছিল। এখন এখানে দেখেন তার আরেক ছেলে ছিল। এই জমি-জমা নিয়ে বাবার সঙ্গে তার একটা দ্বন্দ্ব ছিল। এক মেয়েকে জমি লিখে দিয়েছে। এই ছেলে বাড়িতে নাই। এই মৃত্যুর ঘটনার পরে জানাজায়ও সে আসে নাই। দেখেন, আমার সন্দেহটাই সঠিক। মানে হয়তোবা সেই এই ভাতের সঙ্গে বিষ প্রয়োগ করতে পারে। এটা সন্দেহ। এটা ফাইনালি আমরা তখনও বলতে পারব না। এরপরে দেখেন লাশ পোস্টমর্টেম হয়ে গেল, লাশ সুরতাল সব কমপ্লিট হয়ে গেল। আমার তদন্ত চলমান আছে। এক পর্যায়ে ২ দিন কি ৩ দিন পরে ওই বৃদ্ধা যিনি মারা গেছেন
তার ছেলে থানায় আসলো। থানায় এসে বলতেছে, কয় স্যার আমরা মামলা করব। তো মামলা করবা ভালো কথা। তা তখনই তো আমি বললাম তোমরা মামলা করবে কিনা, তোমরা তো তখন লাশ আমার পোস্টমর্টেম করতেই দিবা না, এখন যে তোমরা মামলা করতে আসছো, আমি যদি পোস্টমর্টেম না করতাম তাহলে তো এখন এই লাশটা তোলা লাগতো আবার, তোমাদেরই তো কষ্ট হইতো এবং ঝামেলা হইতো। তখন আমি ওদেরকে বুঝালাম, দেখেন আমরা পুলিশ তদন্ত করে ডিসিশন নেই, আমরা অকারণে লাশ পোস্টমর্টেম করি না। আমার চাকরি জীবনে আমি অকারণে কোনো লাশ আমি পোস্টমর্টেম করি নাই। যেটা আমার সন্দেহ হয়েছে সেটাই শুধু পোস্টমর্টেম করেছি। তাছাড়া আমি অকারণে দেখা যাচ্ছে যে হ্যাঙ্গিং অবস্থায় একটা লোক মারা গেছে, সবার এলাকার সবাই বলতেছে এটা আসলে হ্যাঙ্গিং, আমারও তদন্তে হ্যাঙ্গিং মনে হয়েছে, আমি লাশ দিয়ে দিয়েছি, আমি পোস্টমর্টেম করি নাই। এরকম বহু আছে উদাহরণ। কিন্তু সন্দেহ হলে তদন্তকারী কর্মকর্তা পোস্টমর্টেম করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে অনেকে পুলিশকে খারাপ ভাবেন বা মন্তব্য করেন, টাকা ছাড়া পুলিশ কিছু বোঝে না এটা বলেন, এটা ঠিক না ভাই, এটা ঠিক না। হ্যাঁ, অনেকে আছে, দুই একজন তো হাতের পাঁচটা আঙ্গুল সমান না, দু একজন থাকতে পারে, কিন্তু আহ, মৃতদেহ তদন্ত করাটা কিন্তু অনেক কঠিন কাজ। একটা লোক কিভাবে মারা গেল, তদন্তকারী কর্মকর্তাকে এটা মানে কেউ যদি কিছু নাও বলে, এটা নিজে থেকে তদন্ত করতে হয়, বাহির করতে হয়, উদ্ঘাটন করতে হয়। আমরা অনেক সময় এই ধরনের সম্মুখীন হই। পরে ওই মৃতের ছেলে, ওসি সাহেব বলল ঠিক আছে মামলা করবেন, অসুবিধা নাই, তবে একটা মামলা যেহেতু রেকর্ড হয়েছে, ইউডি মামলা যেহেতু রেকর্ড হয়েছে, এখন আপনি ওয়েট করতে হবে, তদন্ত মানে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পরে আমি থাকা অবস্থায় পোস্টমর্টেম রিপোর্ট পাই, চূড়ান্ত পোস্টমর্টেম রিপোর্ট না, পোস্টমর্টেম রিপোর্টে বলা আছে ভিসেরা প্রিজার্ভ এবং পেন্ডিং ফর দা কেমিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ মৃতের ভিসারা প্রিজার্ভ করা হয়েছে, এটা আমাকে কেমিক্যাল এক্সামিনেশনের জন্য প্রেরণ করতে হবে। আসলে তার পেটে বিষ আছে কিনা, এটা একটা পরীক্ষা, ওটা ডাক্তাররাও বলতে পারবে না, এটা কেমিক্যাল এক্সামিনেশনে এটা পরীক্ষা রিপোর্ট, ভিসেরা পরীক্ষা রিপোর্টে আসবে। পরে আমি অবশ্য দ্রুততার মাধ্যমে ওই ভিসেরা রিপোর্ট হাসপাতালের মাধ্যমে রাসায়নিক, কথাটা কেটে গেল, পরে রাসায়নিক পরীক্ষার জন্য আমি প্রেরণ করি। অবশ্য ভিসেরা রিপোর্ট এখনো পাওয়া যায়নি, ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে সম্ভবত এটা মার্ডার মামলা, যদি বিষ পাওয়া যায়, পেটে যদি বিষ থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে মার্ডারে টার্ন করবে। যাই হোক, একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম, সবাইকে ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, পুলিশের পাশে থাকবেন, পুলিশকে সহায়তা করবেন সব বিষয়ে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সর্বদা কাজ করে যাব। আসসালামু আলাইকুম।